আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দুটো বিষয়ে এখানে বলার জন্য, যদিও দুটো দু রকমের, ভিন্ন ধরনের। একটা ঘটনা হলো গত 10 তারিখে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন যুবতী মেয়ে, তার মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে পত্র পত্রিকায়, আপনাদের বিভিন্ন চ্যানেলে এ সম্পর্কে নানা খবর বেরিয়েছে এবং প্রশাসনের তরফ থেকেও এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মতো করে সেখানে মিডিয়াকে বা জনগণের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে একদিক থেকে আপনাদের মাধ্যমগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে খবর এবং জনগণের তরফ থেকেও আমরা বিভিন্ন সূত্রে যা পেয়েছি, আমাদের মনে হয়েছে ঘটনাটা মোটেই স্বাভাবিক না। সরেজমিনে সশরীরে সেখানে যাওয়া দরকার এবং যে পরিবারের এই মেয়ে, তার এই অকাল মৃত্যু হয়েছে, তাদের মুখ থেকে জানা দরকার, প্রতিবেশীদের জানা দরকার। সে মোতাবেক আজকে আমরা দুপুরবেলা সেখানে গেছি। আমার সাথে সমর চক্রবর্তী, আমাদের ডুকলি মহকুমার সম্পাদক তিনি ছিলেন, এবং আমাদের যুব নেতা ডিওয়াইএফের সেক্রেটারি নবারুণ দেব ছিলেন, আরো অনেকে ছিলেন। এবং এই মনীষা দাস, যে মেয়েটির এই হাল হয়েছে, আমরা সোজা তাদের ঘরে গেছি। সেখানে মনীষার বাবা উপস্থিত ছিলেন, তার মা উপস্থিত ছিলেন, তার ভাই ছিলেন, তাদের আত্মীয় পরিজন ছিলেন, এবং আরো অনেক পাড়া প্রতিবেশীরা আমাদের দেখে তারা সেখানে জড়ো হন। আমরা বলেছি, এরকম একটা মর্মান্তিক ঘটনা, যেটা নিয়ে নানা ধরনের খবর আসছে, আর সরকারও একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে, পুলিশ এবং প্রশাসন। আসলে এই ঘটনার পেছনে কারণ কি? প্রথম বাবা বললেন, আমার মেয়ে 24 বছরের তরতাজা মেয়ে, বিবিএমসি কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে। যেহেতু সরকারি বা অন্যান্য কোনো কাজকর্ম নেই, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে সেখানে মেয়েদের যে হোস্টেল, সেই হোস্টেলের একজন সহায়ক হিসাবে, কর্মী হিসাবে সকাল 9টা থেকে 5টা এই সময়কালে তার ডিউটি সেই হিসাবে নিযুক্ত হয়েছে। প্রায় 2 বছর হয়। গত 24 ইংরাজির এই আগস্ট মাসের 16 তারিখ বললেন, 24 গেছে, 25 গেছে, এখন 26, প্রায় 2 বছর। তো বললাম, এই ঘটনা কেন ঘটলো? বললেন যে আমার মেয়ে, তার তো 5টার পরে ফিরে আসার কথা, কিন্তু সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তাদেরকে এই মেয়েটিকে নানা রকমের চাপ সৃষ্টি করে যে
9টা 5টার বাইরেও তাকে কাজ করানো হয়। তো তারা বলেছেন, কেন, এরা তো রাত্রে থাকার কথা নয়, অতিরিক্ত কাজ করার কথা নয়। বলছে না, যদি আমি 5টার পরে না থাকি, রাত্রেবেলা যদি আমি ডিউটি না করি, যার জন্য কোনো এই পারিশ্রমিক দেওয়া হয় না, তাহলে পরোক্ষে আমাকে ছাঁটাই করে আমার জায়গাতে অন্য লোককে নেওয়ার জন্য তারা হুমকি দেয়। স্বাভাবিক, এই ভয়ে মেয়ে যে পোশাকগুলি না পেয়ে এইভাবে অতিরিক্ত তাদের খাটতে হয়, এবং এই কারণে এই মৃত্যুর কদিন আগে এই মেয়ে আসতে পারেনি। মা বারবার ফোন করেছে, বাবাও ফোন করেছে, এমনকি তার ভাইয়ের জন্মদিন সে উপলক্ষেও আসতে পারেনি। মেয়ের অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও, ভাইয়ের এই অনুষ্ঠান এবং মার ডাক করে ফিরেছে থাকা সত্ত্বেও, এবং বলল যেদিন ঘটনা হলো সেদিন হঠাৎ করে পাড়ার কিছু ছেলে গাড়ি নিয়ে আসে যে আপনার মেয়ে মনীষা অসুস্থ, আপনি আসুন। তারপরে সেখানে গিয়ে তারা এই বিভৎস এই ছবিটা তারা দেখেন, এবং সে ছবিটা আমাদেরকে দেখিয়েছে। বলছেন যে একটা ফ্যানে জ্বলে আছে, এবং সেই ফ্যান তার যে জ্বলে আছে ঠিক তার নিচে একটা চেয়ারও আছে, এবং এই চেয়ারের যে ইয়েটা এরকম পেছনের যেটা, এটা এর থেকে তার পা অনেক নিচে। তো এই যে ফ্যানে জ্বলে থাকা, এটা স্বাভাবিক নয়। কেননা একটা লোক যদি স্বেচ্ছায় মৃত্যুবরণও করতে চায়, এরকম আত্মহত্যা করতে চায়, তাহলে সে ওই চেয়ারের মাথায় পা দেবে, এবং চেয়ারটা সেখানে থাকার কথা নয়, সে নানাভাবে চেষ্টা করবে। এক, তারপর বলছে এই ফ্লোরটা ভিজা, এই ফ্লোরে অনেকগুলো জুতার দাগ, ফ্লোর, এমনকি যে বিছানা আছে সে বিছানাতেও এরকম জুতার দাগ। তো আমরা বললাম, এটা তো ওকে দেখে তাকে নামানোর জন্য লোকজন গেছে। না না না, তাকে তো নামানো হয়নি, আমাকে নেওয়ার পর নামানো হয়েছে, তাদের সেখানে তো জুতার দাগ হওয়ার কথা নয়। সে যেরকম ভাবে জ্বলে আছে, যেরকম ভাবে চেয়ারটা আছে যে জায়গায়, সেভাবে আছে, এটা তার আগে থেকেই। তৃতীয় ঘটনা হলো, ওই ঘরের ভেতরে কোনো মই বা অন্যভাবে যে ফ্যানটা, সিলিংটা এত উঁচু, এই মেয়েটার পক্ষে কোনোভাবেই এই ফেলে গিয়ে তার ওই যে যেখানে এই তাকে ঝুলিয়ে রাখা হয়েছে বা দেখানো হয়েছে, এই ফ্যানে যে কাপড় দিয়ে সেখানে ঝুলেছে, এটা নাগাল পাওয়ার পায় না। কি করে সে এই ফ্যানে বাঁধলো? তারপরে এই এইভাবে, আর চতুর্থত হলো, একটা 24 বছরের মেয়ে, মানে তার ওজন নাই নাই করলেও 45 থেকে 60 কিলো হবে, ধরুন 50 কিলো হবে, কিন্তু ফ্যানের একটা ব্লেড কোনো বাঁকা হয়নি, একদম অক্ষত অবস্থায়। এই ছবিগুলো আমরা খুঁটি খুঁটি দেখলাম। বাবা যখন গিয়ে দেখেছেন মেয়ের প্রাণ নেই, কিন্তু এই যে ঘটনাগুলো, যে ছবি চোখের সামনে, মানে ছবিতে দেখা গেছে, সেখানে তার সারাউন্ডিংস, ঠিক পায়ের নিচে চেয়ারটা আছে, চেয়ার জায়গায় দাঁড়িয়ে আছে,
ঝুলছে, এটাকে তার পক্ষে ওখানে বাঁধার কোনো সুযোগ নেই, ফ্যানের একটা ব্লেড বাঁকা হয়নি, তারপর নিচে জল, বিছনায় এবং সেই ফ্লোরে অনেকগুলো জুতার ছাপ। তো সবটা মিলিয়ে একটা ঘোরতর একটা সন্দেহের বাতাবরণ উদ্রেক করে যে এটা স্বাভাবিক ঘটনা নয়। তো এরকম একটা ঘটনা যে মানে ঘটনায় সেখানে পুলিশ গেছে, দমকল গেছে, বাবা যাওয়ার পর লাশ নামিয়ে এনে পোস্টমর্টেম হয়েছে, এবং পুলিশ সাধারণত এরকম পদক্ষেপ গ্রহণ করে সেসব করে বাবার হাতে, পরিবারের হাতে লাশ তুলে দিয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কোনো অভিযোগ নেই, কারণ এই ঘটনাগুলো আগের থেকে সরকার জানার কথা নয়, আগের থেকে পুলিশ জানার কথা নয়। সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব এগুলি সবগুলো খতিয়ে দেখে কিভাবে আসল কারণটা খুঁজে বের করা, ফরেন্সিক বন্ধন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি যে ডুকলি পুলিশ মহকুমার এসডিপিইউ, আমতলী পুলিশ মহকুমার এসডিপিইউ বলে হচ্ছে এটা আত্মহত্যা, এবং মিডিয়ার কাছে একটা খবর রটে দিয়েছে এটা প্রেমজনিত, এবং এটাকে এস্টাবলিশ করার জন্য একজন যুবককে গ্রেপ্তারও করা হয়েছে, রিমান্ডেও নেওয়া হয়েছে, তাকে জেলে নিক্ষিপ্ত করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সেই যুবককে গ্রেপ্তার করা সন্দেহভাজন পুলিশ করতেই পারে, করা দরকারও। এবং তার সাথে মিডিয়াগুলোতেও যেটা দেখতে পেয়েছি, বা আজকেও সেখানে যারা প্রতিবেশীরা বলছেন, এই যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি ওই ঘটনা হওয়ার প্রায় ঘন্টাখানেক আগে গিয়ে সেখানে গেটে গিয়ে, এটা মেয়েদের হোস্টেল যেহেতু দারোয়ান টারোয়ান বন্ধ থাকে রাত্রিবেলা, বারবার চেষ্টা করেছে দরজা খুলুন, দরজা খুলুন, একটা খবর আছে, এখানে একটা উমুক আছে, যদি তাকে বাঁচানো দরকার। অর্থাৎ যেভাবেই হোক, এটা সত্যি মিথ্যা কতটুকু জানি না, অর্থাৎ ছেলেটা খবর পেয়েছে, হয়তোবা সে মেয়েটার উপরে কেউ থ্রেট করছে, কেউ এসব করছে, মেয়েটা বোধ হয় ভয়ে এই ছেলেটাকে বলতে পারে। এটা হলো বাইরের থেকে শোনা। তো পুলিশ এই ঘটনায় সেই ছেলেটাকে গ্রেপ্তার করেছে, এটা বেঠিক করেছে বলছি না, তাকে যদি তার জড়িত সম্পর্ক থাকে বা অন্য কোনো সূত্র পেয়ে থাকে, করতেই পারে। কিন্তু এই ঘটনার পর যে পরপর যে কতগুলো প্রশ্ন উঠে আসছে, আমরা জিজ্ঞেস করলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজে এই মেয়েটা 2 বছর ধরে চাকরি করছে, 10 তারিখ রাত্রিবেলা ঘটনা, 11 তারিখ গেল, 12 তারিখ গেল, 13 তারিখ গেল, আজকে 14 তারিখ, প্রায় 4 দিন হয়ে গেল। তারা কি কেউ আসছেন আপনাদের বাড়িতে? না। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজে এত বড় একটা নৃশংসতম ঘটনা ঘটলো, একজন লোকও সেখানে আসলেন না। তো এই ক্ষেত্রে কি সিদ্ধান্ত উপনীত হয়? শান্তিনিকেতন কলেজ এমনিতেই এই কলেজের সৃষ্টি থেকেই
বিতর্কিত। যদিও ওটার সাথে একটা খুন বা আত্মহত্যা রিলেট করা ঠিক নয়। তো এই ঘটনায় তাদের যে উত্থানের বা যাদের বিতর্ক, এই ঘটনায় যেন মনে হয় কোথাও একটা রিমোট একটা সম্পর্কযুক্ত আছে। একটা তত্ত্বা জমিয়ে মারা গেল, একটা সমবেদনা জ্ঞাপন করার জন্য একজন কর্তৃপক্ষ লোক আসবে না? দুই হলো, আজ পর্যন্ত যে আপনাদের কোনো মিডিয়া থেকেও আমি কোনো খবর দেখিনি, পাড়া প্রতিবেশীরও বলছেন না, ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কোনো কর্তৃপক্ষকে বা সেদিন যারা ডিউটিতে ছিল, দারোয়ান বা ওয়ার্ডেন বা অন্য যারা ওই হোস্টেলের ছাত্রী, পাশাপাশি কিছু ভিডিও আপলোড করা হয়েছে। দুরকম ভিডিও দেখিয়েছে আজকে আমাদের। একটা ভিডিও দেখিয়েছে কিছু লোক এটাকে জোর করে ভাঙার চেষ্টা করে দরজা, আবার দেখা গেল ফাইনালি একটা সাধারণ পোশাক পরা, এই মানে ইউনিফর্ম পরা একটা মহিলা গিয়ে সাধারণ একটা টোকা দিয়েছে, দরজা খুলে গেছে। অর্থাৎ দরজা ভাঙার চেষ্টা করা, এটা এক ধরনের নাটক। আবার দেখা গেল ওই মেয়েটা একেবারে টোক্কা দিয়ে দরজাটা খুলে গেছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই তাদের কাছে যে সমস্ত ছবি ইত্যাদি এসছে, এটা মনে হয়েছে দরজা ভাঙার চেষ্টা করাটাও একটা নাটক, বা এসব ঘটনা করে ভেতর থেকে দরজা বন্ধ করে এরকম করানো হয়েছে। আর তার সাথে সব থেকে দুর্ভাগ্যজনক হল আরক্ষা প্রশাসনের ভূমিকা। একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহিলা, আরো দুর্ভাগ্যের মহিলা, বলে দিচ্ছে এটা প্রেম ঘটিত। তার সাথে আমি বলছি, আমি দেখলাম গতকাল সম্ভবত আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নেতা তথা প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে এখন জনগণের টাকায় তাদের প্রচার চালাতে হবে, সে উদ্দেশ্যে এখানে তাদের রাজ্য দপ্তরে একটা সংবাদ সম্মেলন করেছেন। তিনি সমস্ত ক্ষেত্রে বলে থাকেন জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না। তো এই যে পদক্ষেপ গ্রহণ করা হলো, এটাকে জিরো টলারেন্সের নমুনা। এসডিপিও তো আগে ঠিকই ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে একটা ঘটনা ঘটলো তার গভীরে না গিয়ে একেবারে চট করে পোস্টমর্টেম রিপোর্ট বের হওয়ার আগে থেকেই বলে দিল এটা সুইসাইড। তো মুখ্যমন্ত্রী বলছেন কাউকে ছাড়া হবে না, কিন্তু তার পুলিশ, তার দপ্তর আগে থেকে গেট খুলে দিয়ে আগে থেকেই অপরাধীকে মুক্ত করা। এবং তার চেয়ে বড় কথাটা হলো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হলো না। কি ধরনের জিরো টলারেন্স, কি ধরনের কাউকে ছাড়া হবে না, সবাইকে ছেড়ে দিয়ে বলছে কাউকে ছাড়া হবে না। তো আমরা যেটা এ প্রসঙ্গে বলতে চাই, এর সাথে বলছি, মুখ্যমন্ত্রী বোধহয় ছিলেন না রাজ্যে, দিল্লিতে ছিলেন, তার নির্দেশ তো হয় না। তিনি ম্যাজিস্ট্রেট তদন্ত, ম্যাজিস্ট্রেট মানে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের এটাকেও ম্যাজিস্ট্রেট বলা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তদন্ত দিয়েছেন। আরেক ধরনের অদ্ভুত, এটার হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এই ম্যাজিস্ট্রেট বা আরো বড় উচ্চপদস্থ অফিসার হলেও তিনি কি করবেন এখানে? ডিএম সাহেব নাকি গেছেন মনীষার বাড়িতে, দেখা করেছেন তার বাবার সাথে, মার সাথে।
কিন্তু কি করবেন? এটা ডিএম এর কাজ নয়, এই দায়িত্ব পুলিশের, ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য। তো এই জন্যই বলছি যে পরম্পরা, পুলিশের বক্তব্য, এসডিপিও, তারপরে মুখ্যমন্ত্রীর অ্যাকশন, জিরো টলারেন্স, সবটা মিলে মনে হচ্ছে ত্রিপুরার যে আরো প্রতিদিনেই কোথাও নারী পাচারে, কোথাও পরশ্রী অপহরণে, কোথাও গাঁজা পাচারে, কোথাও অস্ত্র ধরা পড়ে, সবই মাননীয় মন্ত্রী রতনলাল নাথের জিনিয়াসরা ধরা পড়ছে সর্বত্র। এই জিনিয়াসদের ছেড়ে দেওয়ার একটা কৌশল, এই যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন না করিয়ে ওই ডিএমকে দিয়ে তদন্ত করিয়ে একটা কনকক্টেড রিপোর্ট তৈরি করবে আর লোকচক্ষে এটাকে আড়াল করার চেষ্টা। আমরা সরকারের এই প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে আমরা নেগেট করছি এবং আমাদের দাবি এটা পদস্থ অফিসারকে দিয়ে এটা এসআইটি করা হোক, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, বা একজন সিটিং জাজের তদারকিতে এই তদন্ত হোক। অপরাধ ধরা পড়বে না, এই পরিবার জাস্টিস পাবে না। তার সাথে বলবো, এই পরিবারকে, যদিও একটা জ্যান্ত মেয়ের তার জীবনের মূল্য তো কোনো অর্থে মূল্যে বিচার করা যাবে না, তারপরও সরকার এই পরিবারকে, যে মেয়েটাকে 24 বছর খাইয়ে পড়িয়ে একটা স্নাতক স্তর অব্দি উন্নীত করে তাকে পাশ করেছে, পরিবারের অন্তত বিয়ে শাদী হওয়ার আগে অব্দি একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেদিক থেকে কি ধরনের কম্পেনসেশন দেওয়া যায় সরকার তা ভাববে।